মা হওয়ার যে জার্নিটা, এটা কিন্তু খুব সহজ নয় আর খুব সোজা নয়, কিন্তু যে মা হওয়ার যে জার্নিটা সেটা সত্যিই খুব মানে পেট থেকে যে বুকে আসে এই জার্নিটা কিন্তু খুব কঠিন, খুব সোজা নয়। তো যাই হোক, আমার ছেলে হয়েছে আপনারা জানেন, তা আমিও এই এই সেম পথ দিয়েই গেছি একদম পুরো। তো আমার একটু সমস্যা ছিল, যার কারণে আমাকে 2-3 জায়গায় ডাক্তার দেখাতে হয়েছে। আসলে সমস্যা ছিল বলতে কি, মানে আমার নিজের একটা সমস্যা ছিল, তারপরেও আমাকে অনেক ডাক্তার দেখাতে হয়েছে। এই কারণেই প্রথমে আমি ভেবেছিলাম প্রাইভেটে ডাক্তার দেখাবো। তো তারপরে শুনছি, মানে যখন সার্চ করছি যে প্রাইভেটে ডাক্তার দেখাবো, মানে কেউ বলছে লাখখানেক টাকা, কেউ বলছে তারও বেশি, মানে এত বেড ভাড়া এতই, মানে শুনে না মনটা পুরো একদম ভেঙে গেছে। কিন্তু কি করব, মন ভেঙে গেলেও কি করব, যে আসার সেটা চলে এসেছে। মানে যে আসার, এমন তো নয় যে আমি যখন প্ল্যান করছি তখন এমন না যে আমি প্ল্যান করছি থাক তাহলে আর কোনো কিছু হবে না, এরকমটা না। তখন যে আসার সে অলরেডি চলে এসছে আমার পেটে। এইবার তা যাই হোক না কেন, এবার কি করব, সেটা সেই জিনিসটা কি করা যাবে, মানে এই জিনিসগুলো ভিডিওগুলো যখন দেখেছি, মানে মনটা তো ভেঙে গেছে। মানে কি করব, গরিবের সংসারে এত এত টাকা খরচা করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, ও নিজে ভাবছে যে যাই হোক না কেন, বউ তো বাঁচাতে গেলে দুজনকেই তো বাঁচাতে হবে। এইবার এত না, আমি আবার একটা জিনিস দেখলাম যে দেখো, তুমি যখন মেন হচ্ছে গিয়ে সাহস নিচ্ছ, তাহলে আমার এখানে পিছিয়ে লাভ নেই। হ্যাঁ, তুমি যখন তোমার জীবনের রিস্ক, তোমার যেহেতু একটা ওর আগে যেহেতু একবার প্রথম যে বাচ্চাটা হতে গিয়ে দুবার কাটা হয়েছে, যার জন্য 3বার যে তিনবার কাটার সময় একটু রিস্কটা বেশি হয়ে যায়। এটা এই কারণে ডাক্তারের সাথে আগে একবার ভিজিট দিয়ে একবার পরামর্শ নেওয়া হয়েছে। ডাক্তার বলেছে, সেলাইটা দেখে বলেছে না সমস্যা নেই। তারপরে তাহলে ঠিক আছে, ঠিক আছে। ও যখন জীবনের এত বড় একটা রিস্ক নিয়ে নিচ্ছে, তারপরে আমি বললাম খরচাপাতির দিক থেকে আমাকে পিছু পা করলে হবে না, আর খরচাপাতির দিক থেকে যা আছে আমার মনে হয় ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, আর তারপরেও দেখলাম যে কিছুটা প্রথমে তো সরকারিতেই দেখানো হচ্ছিল। সেটা হচ্ছে মানে ফার্স্ট টাইম যখন দেখলাম, প্রাইভেটে একবার দেখালাম, দেখিয়ে বলো না কোনো সমস্যা নেই, ব্যাস একটু চুপ থাকলাম। তারপরে এবার কি একটা ডিসিশন থাকে যে কোন নার্সিং হোমে করাবো, কি করাবো, মানে নার্সিং হোমের খরচা কি, এগুলো তো ডাক্তারে প্রথমে বলে না। তখন যখন খোঁজ করছে, ডাক্তার কাছে যেতাম, বলতাম কত খরচা লাগবে, বলতো আরে এখন জমাও, শুধু এই কথাই বলতো, কিন্তু খরচার কথা কোনোই বলতো না। এইবার যাই হোক না কেন, ভয় ঢুকে গেছে ওগুলো দেখার পরে কি করলাম যে না সরকারি, আমি ওকে বললাম থাক তাহলে সরকারিতে করাবো বলে সরকারিতে গেলাম। সরকারিতে আমরা এবারে এমসেও গেছিলাম, এইবার কল্যাণী এমসে গেছিলাম। হ্যাঁ, তারপর আবার কল্যাণী এমসেও গেছি, ওখানেও 2বার গেছি। এত চাপ, এত ভিড়, এত সে মানে বলার মতো না। যদি একটু কম পয়সা যদি হয়ে যায় সেই হিসেবে যাওয়া, কিন্তু ওখানেও দেখছি সেই মানে সরকারি হসপিটালের মতোই গা হেলামো। আর তারপরেও মানে সরকারি, মানে কি বলবো, এত ভিড়, মানে আমাকে না খেয়ে রক্ত দিতে বলেছে। তা আমি একটা প্রেগনেন্ট মহিলা, না খেয়ে রক্ত দেবো, হ্যাঁ এইটা খুব একটা ইম্পর্টেন্ট, না খেয়ে যে আমি রক্ত দেব। এবার ওখানে বললো ঠিক আছে আপনি 10টার মধ্যে চলে। হ্যাঁ, ডাক্তার লিখে দিয়েছে টেস্ট করতে, অথচ একটা প্রেগনেন্ট মহিলা, অত ভিড়, 100 জন প্রায় 200 জন কি আরও বেশি, অত ভিড়, টেস্ট একজন প্রেগনেন্ট মহিলা টেস্টটা করবে কিভাবে? তো সেক্ষেত্রেও দেখলাম ওখানে একটা মানে রয়েছে, গাফিলতি ধরতে গেলে। হ্যাঁ, গর্ভবতী মহিলাদের, মানে যে প্রেগনেন্ট মহিলা, তাদের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট থাকা উচিত দরকার। এবার যাই হোক না, সবাই তো আর গর্ভবতী নয়, সবাই একসাথে রক্ত টেস্ট করছে। মানে আমার সিচুয়েশন দেখে যে কে কতজন আগে দেবে, একজন আগিয়ে দিল, তো সেই হিসেবে ওই দিক থেকে বললাম হ্যাঁ আগিয়ে দিলে হয়তো 1-2 জন আগিয়ে দেবে, সবাই তো আগে না। সেই দিক থেকে দেখলাম না, ওখানেও দেখছি সেরকমও, ও প্রাইভেটেই সব থেকে বেস্ট প্রাইভেটেই বেস্ট আমি দেখলাম। আর ডাক্তার একবার দেখাতে গেলে 500 টাকা করে হয়তো ভিজিট লাগবে, যেরকম ভিজিট আর কি। তবুও আমি মনে করলাম যে না, ওইটাই সব থেকে বেস্ট। পার্সোনালি ফেস টু ফেস ডাক্তারের সাথে কথা বলতে পারছি, পেশেন্টকে নিয়ে যেতে পারছি, ডাক্তারের সাথে ফেস টু ফেস কথা বলতে পারছি যে ডাক্তারবাবু কী হয়েছে, কী সমস্যা। এই যে একটা কথা বলা, এটা প্রাইভেটে পয়সার মাধ্যমেই কিন্তু এটা সম্ভব,
সরকারি হসপিটালে কিন্তু এই জিনিসটা সম্ভব নয়, কিংবা সরকারি হসপিটালে তার একটা দাপটি থাকে আলাদা। আমরা হয়তো কিছু বলতে গেলে সে হয়তো ফটাফট অন্য কিছু একটা উত্তর, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, মানে ধমকের একটা ব্যাপার থেকে যায়, যার জন্য না এই প্রাইভেটই সব থেকে বেস্ট আমার কাছে যেটা মনে হলো। আর তারপরে যখন আমি আমার বান্ধবীর সাথে যখন কথাগুলো যখন শেয়ার করলাম, ও যে ডাক্তারের কথা বললো, ঠিক আছে, সত্যি মানে আমি ওর সাথে মিশে কথা বলে এই করে, মানে ও আমাকে যে পথে নিয়ে গেছি আমি ওর পথ দেখানো পথেই গেছি, তা আমি নিরাশ হইনি। মানে ও যে ডাক্তারের কথা বলছে, সত্যি ডাক্তারটা আমার কাছে ভগবান, সত্যিই আমার কাছে উনি ভগবান। ওনাকেই আমি দেখিয়েছি প্রথমে, ওনাকে দিয়েই দেখিয়ে আমি মানে জেনে নিলাম যে আমার কোনো সমস্যা হবে নাকি এই সেই। তো যাই হোক না কেন, মানে আমি সত্যি ডাক্তারটাকে আমি মন থেকে ধন্যবাদ দিতে চাই, আর ধন্যবাদ দিলেও খুব কম হয়ে যাবে আর কি। সত্যি আমার কাছে উনি একদম ভগবান। ওরে বাবা, অপারেশনের দিন তো বাপরে, একদম সেই কি বলে, সেই এরকম একটা বড় গাম্বু বুটগুলো পরে এসছে অপারেশনের দিন, গাম্বু বুটগুলো এসেই মনে হয় যেন যুদ্ধ করতে নেমেছে, তরোয়াল কাটাকুটি কাটা ছেঁড়া, মানে ওনাকে দেখে ওরকম মনে হচ্ছে যে উনিও যে কাটা ছেঁড়াতে এক্সপার্ট, এটা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, কাটা ছেঁড়াতে এক্সপার্ট, ওনা দেখে মনে হচ্ছে। আমি বলছি বাপরে, কাকে দেখছি? এমনি যখন দেখাতে গেছি তখন দেখি বয়স্ক মতো লাগছিল, চশমা তোকে দিয়ে রাখছিল, কিন্তু সেরকমটা সেই রূপটা তখন দেখা যায়নি। কিন্তু অপারেশন থিয়েটারে গিয়ে মানে তার ওই রূপ দেখে দেখি বাপরে, ওই ড্রেস মানে সেই রেনকোট টাইপের ড্রেস, গায়ে রক্ত, মানে রক্তর জন্য মানে ইয়ে পরে নিয়েছে, ওই ড্রেস দেখে আমি বলছি বাপরে, এ তো সেই কালিমা যে তরোয়াল নিয়ে থাকে, যে ওই কালিমার মতো লাগছিল অপারেশন থিয়েটার থেকে যখন বেরোচ্ছে। আমি ওই দৃশ্য দেখে তো অবাক, তারপরে বুঝলাম না ডাক্তারটা সত্যি খুব এক্সপার্ট। মল্লিক ডাক্তার, তাপস মল্লিক ডাক্তার, সত্যি উনি খুব ভালো। এই কারণেই আমি তাকে ভালো বলবো, কারণ উনি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঘটনা শুনেছে, শোনার পরে আমাকে যে খুব বেশি ওষুধ দিয়েছে তাও দেয়নি, আমাকে আমার সহ্য করার মতো ওষুধ দিয়েছে। আমি যে ওনার সাথে ফোনে যে চ্যাটিং করি তার রিপ্লাই দেয়, ওষুধ উনি ওখান থেকে বলে দেয়, ঠিক আছে। এমনকি আমার 8 মাসে আমার ডেলিভারি করানো হয়েছে, কারণ আমার পেটের জায়গাটা ছোট ছিল, বাচ্চাটা বড় হয়ে গেছে। তো যাই হোক, উনি বলেছিল যে মন্দির থেকে অপারেশন থিয়েটারে একটা কথা বলো। হ্যাঁ, আমি তো প্রথমে বলেছি ডাক্তারবাবু আপনার যেটা ভালো মনে করবেন আপনি সেটাই করবেন, আমি আপনার উপরে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তারপর অপারেশন থিয়েটারে আমাকে নিয়ে গেছে, অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে মানে আমার আগে তিনটে সিজার হয়েছে, আমি 4 নম্বরে সিজার, আমাকে 4 নম্বরে সিজার করেছে। তো ওরা সবাই কাঁপছে, এত কাঁপছে না, আর ওদেরকে দেখে না মানে আমার নিজের ভয় করছে, ওদেরকে দেখে মানে আমি যতটা সাহস নিয়ে আসতে পারছি ততটা আমি নিয়ে আসতে পারছি না ওদেরকে দেখার পরে। কিন্তু আমাকে যখন ওটিতে নিয়ে গেল, ওটিতে নিয়ে যাওয়ার পরে উনি একবার এসছে, উনি একবার আসার পরে আমাকে এরকম করলো, বলছে কোনো চিন্তা করিস না, আমাকে তুই তামারি করে কথা বলেছে, বেশ খুব ভালো লেগেছে আমার, সত্যি কথা বলতে। তারপরে উনি আবার চলে গেল, যাওয়ার পরে আবার আসলো, এসে আমার সাথে কথা বলছে, মানে আমাকে যখন অবশ করে দিয়েছে আমার সাথে কথা বলছে। আমি দেখার চেষ্টা করছি যে আমার একটা সিচুয়েশন হচ্ছে না, যে নারী কাটতে গেলে একটা নারী কাটার সময় একটা কি বলছিল না, হ্যাঁ, এইবার উনি বলছে যে আমাকে বলছে যে লাইকেশন করে দেবো, তাই বলছে, ঠিক আছে। আমি বললাম কি যে হ্যাঁ লাইকেশন হবে, ও বলছে বাচ্চা ছোট আছে লাইকেশন করব। আমি যে ছোট থাকবে আপনার মতোই ডাক্তার হবে এখানে, মানে উনি ছোটোখাটো তো, এটাই তো না। একটা তোমার বলে একটা নারী কাটতে গিয়ে একটা ছেলে নারী কাটতে গিয়ে তখন ডাক্তারবাবু তাকে বাধা দেয়, না ও না বাধা দেয় না, বলছি কি যে যখন ওরা কথা বলছে, ওরা যখন কথা বলছে যে এখান থেকে কি কেটে দেবো, মানে লাইকেশন করার যেটা হয়তো ওরা বলছে, শুধু একা থাকে না, হ্যাঁ দুজন তিনজন থাকে, তখন বলছে এখান থেকে কেটে দেবো, বলছে না 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 না, ওনাদের কথাতে বলছে যে একটা যে কালো রকম নাকি কোন একটা কিছু থাকে, আমি তো সেটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ কালো মতো কোন আছে, বলছে কালোর ওইখান থেকে কাটতে লাগে, সেখান থেকে তো কাটলে হবে না। বেশ উনি এইসব কথাগুলো বলছে তো বেশ ভালো লাগছে দেখতে। মানে আরেকজন বলছে কি এখান থেকে কি কেটে দেবো, তো উনি বলছেন যে না যে আরেকটা যে লাইন রয়েছে যে বললো কালো মতো সেখান থেকে নাকি কাটতে লাগে। এখন আরো একটা কথা বলেছে, যেটা হচ্ছে গিয়ে যে তুমিই বলেছো আমাকে যে কাটার আগে 10 বার ভাববি, কাটার পরে ভাববি না।
তুমি মানে বলেছিলে। কোনো কাজ ওনাকে সেটা বলে দিচ্ছে। মানে ওই অবশ্যই মানুষের তাপস ভুলে মল্লিক যায়। ডাক্তারটাই নাকি হ্যাঁ, বলেছে, ওই বলছে। ছেলেটাকে বলছে যে যে ওই স্যার জিজ্ঞেস করেছে স্যার আমি এখান থেকে কেটে কেটে দেবো, তখন হ্যাঁ, তাপস হ্যাঁ। মল্লিক এই কথা বলেছে। তখন উনি বলছে যে মানে স্যার, আমরা এখন স্যার বলেই ডাকি, এখন ডাক্তার না, তখন ওই স্যার তখন ওনাকে স্যার। বলছে যে কোনো মানে এই যে যে কেটে দিলেই কিন্তু কাটা হয়ে যায়, এটা কিন্তু সত্যি কথা। তা উনি বলছে যে কোনো কিছু কাটার আগে 10 বার ভাবতে হবে, কিন্তু কাটার পরে কিন্তু ভাবা যায় না, এটা কিন্তু একদম বাস্তব কথা। ডাক্তারবাবু ওই ছেলেটাকে বলে হ্যাঁ, দিয়েছে। ওনাকে বলছে, ওই ছেলেটাও আমার সাথে তুই তামারি করেই কথা বলেছে, কিন্তু প্রথমে তুমি করে কথা বলছিল, কিন্তু এই জিনিসটা আমি খুব স্পষ্ট শুনলাম, খুব ভালো লাগলো যে এই যে একটা জীবন নিয়ে যে খেলা হয় না, মানে ছেলেটাও ভালো শিক্ষা পেলো। জীবনটা নিয়ে খেলা হয় না, মানে ওটাকে সিরিয়াস যে নেয়, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। উনিও একটু বুঝলো যে সত্যি তো একটা জিনিস কি, সেখান থেকে যদি কেটে দিত আমি তো নাও থাকতে পারতাম, বা আবার নাও হতে পারতো কোনো কিছু, চাই না, কিন্তু উনি আবার এই কথাটা যখন ওনাকে বললো বেশ ভালো লাগলো। আর ওরাও তো সেরকম না, ডাক্তারবাবুকে কোনো কাজ জিজ্ঞেস না করে তো করবে না। হ্যাঁ, কিন্তু থাকে বেশ। আর খরচার ধরো কথা বলি, ওনার যে ব্যবহার, সত্যি কথা বলতে ওনার যে আমার সাথে ওখানে আরো যারা রয়েছে তাদেরকে আলাদা রকম চিকিৎসা হচ্ছে, আলাদা রকম চিকিৎসা বলতে মানে খুব হাইফাই এরকম কোনো না, মানে একই রকম চিকিৎসা, মানে ওরা আলাদা রকম স্লাইন পাচ্ছে, আমি অন্য রকম স্লাইন পাচ্ছি, এরকমটা আমি এই জিনিসটা দেখলাম যে সেলাইনের ইয়েটা আলাদা। হ্যাঁ, ওদের স্লাইনটা আলাদা, আমার স্লাইনটা আলাদা, কিন্তু এটা বয়সের কোনো ব্যাপার হতে পারে, কিন্তু এই জিনিসটা আমি দেখলাম। হ্যাঁ, মানে ওনার মানে বলছে যে তাপস মল্লিকের পেশেন্ট, ওনার কাছে ওনার এইগুলো যাবে পেশেন্টের কাছে, আর একটা যে রয়েছে ব্যানার্জি সাহেব, আরও সব যারা রয়েছে তাদের এইগুলো যাবে, ঠিক আছে। হতে পারে। আবার অনেক ডাক্তার কি হয় বলো তো, অনেক ডাক্তার কি করে অন্য ইয়ে লিখে দেয়, যে যেরকম লিখে দেয় সাজেস্ট করে ওষুধ, ঠিক আছে, সেই হিসেবে হতে পারে। কিন্তু ওনার ওষুধ খেয়ে আমার কোনো সমস্যা হয়নি, কোনো কিছু হয়নি, আমার সেলাইয়েরও কোনো সমস্যা নেই, আমার সব কিছু ওকে। আর এবার খরচা, যখন ও সার্চ করেছিল, কথাটা একটু বলি, খরচা কথা সার্চ করেছিল, আমি যখন প্রথমে ভেবেছিলাম, আমি তো মানে ইউটিউবে দেখছিলাম, আর তারপর হচ্ছে ওই আমি সার্চটা করেছিলাম কলকাতার এই, তারপরে ওটিতে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, মধ্যম গ্রামের দিকে, ওইদিকে আমি দেখেছিলাম যে 80,000 70,000 মধ্যম গ্রামের দিকে। দাঁড়াও, আমি আর একটা কথা শেয়ার করছি, ওটির একটা কথা শেয়ার করছি। আমি লাইটের দিকে তাকাচ্ছিলাম, লাইটের দিকে আমি দেখতে চাইছিলাম যে আমার নিচে কি আছে, কিন্তু আমার প্রেশার একদম লো ছিল, আমার শ্বাসকষ্টও শুরু হয়নি, আমার কোনো সমস্যা হয়নি। ওটি থেকে আসার পরে আমি কাঁপিও নি, সবাই যে কেঁপেছে, এই করেছে সে করেছে, আমার এসিটা এমনকি বন্ধ ছিল, ঠিক আছে, আমার যে কাঁপুনি যে ভাবটা, সে ভাবটা কিন্তু আমার ওঠেনি। তোমার অপারেশন এসিটা বন্ধ করে তুমিই তো বলেছিলে বন্ধ করার জন্য, কিন্তু মানে আগে থাকতে ডাক্তারবাবু বলে দিয়েছে, ডাক্তারবাবু আমার খুব মানে কাঁপুনি হয়, ঠান্ডার সমস্যা, মানে ডাক্তারবাবু আগে থাকতে এসি বন্ধ করে দিয়ে কাজ করেছে, মানে তো যাই হোক, হ্যাঁ, আমার তার জন্য ওর আর ঠান্ডাও লাগেও নি, কাঁপুনিও আর হয়নি, আমার কোনো কিছু হয়নি, অসুবিধা হয়নি, কাঁপুনি এসব আমার কোনো কিছু, বরঞ্চ গরম লাগছিল। আর তারপরেও কথা হচ্ছে, আমাকে বলছে, আমি যখন তাকানোর চেষ্টা করছি, আমাকে বলছে বেশি চালাকি করতে নেই, ঠিক আছে, আমাকে বলছে বাদিকে ঘোর, বাদিকেই ঘুরেছিলাম, বললো বাদিকে ঘোর, ঠাকুরের দিকে তাকিয়ে থাক, যাকে প্রথমে দেখতে পাবি বলবি, তারে বের করে। আমি কার্তিক ঠাকুর দেখেছিলাম, তাই আমার কার্তিক বের করে দেখিয়েছে ওরা, বলছে এই নে। আমি খুব খুশি। আর সত্যি ডাক্তারকে আমি যতই বলি না কেন, আমার বলাটা খুব কম হবে আমার জন্য, খুব ভালো। ওনাকে দেখে মনে হবে না জীবন দান দেওয়ার মতো, হ্যাঁ, মানে ওনাকে দেখলে কিন্তু সত্যি মানুষের আগ্রহ লাগবে না, যেটা সত্যি সেটা, কিন্তু ওনার ভেতরে যে ঠাকুর রয়েছে সেটা মানে দেবতা, তো সত্যি দেবতা, উনি সত্যি দেবতা। শুনেছি যে মানুষ বলে যে ভগবানই হচ্ছে দেবতা, কিন্তু নিজের চোখে দেখা যে হ্যাঁ সত্যি শুনেছি ডাক্তারই নাকি ভগবান, তা আজকে সত্যি চোখে দেখা যে সত্যি ভগবান ডাক্তার, মানে জীবন দান যাকে বলে, জীবন দান। হ্যাঁ, তখন মানে না পয়সার দিকে দেখে না ডাক্তারবাবু, যখন ইয়ে করে টাকা পয়সা কি আছে ওগুলো দেখে না, তারা কাজটা সঠিকভাবে, তাদের আপ্রাণ মানে চেষ্টা থাকে
পেশেন্টটাকে বাঁচানো। আবার আমি যে কটা কথা বলেছি ওনাকে, আমি দেখেছি উনি কিন্তু সময় মতো ঠিক শেষের কথাগুলো পালন করেছে। আমাকে যখন আমার ছেলের মুখ দেখায়নি আমাকে, ঠিক আছে, যেটা দেখিয়ে মনে করালো যেটা আমার ছেলে, আমি আপনাদের কাছে বলতে চাইছি না, আপনারা সবাই বুঝতে পারবেন। তা আমি বলেছি, ওর যখন বললো এনে তোর ছেলে হয়েছে, হ্যাঁ আমি বললাম কি সবার আগে আমার মেয়েটার একটুখানি দেখাবেন, আমার মেয়েটার খুব শখ ওর ভাইয়ের। বলছে চিন্তা নেই, তোমার মেয়েরই আগে দেখাবো। আমি ওকে জিজ্ঞাসা করছি, বলছে হ্যাঁ মেয়েকে। আমি আবার রক্তদানের সময় রক্তও দেইনি, কারণ যদি রক্ত লাগে, অপারেশনের সামনে অপারেশন আছে, যদি ওর রক্ত লাগে, তারপর তো দেখলাম না রক্ত মানে ঠিক যা বেরিয়েছে মানে ওর মধ্যেই হয়ে গেছে, ম্যানেজ হয়ে গেছে। আর নাহলে তো আমি আবার আমার রক্ত সমস্যা ছিল না, আমি ও নেগেটিভ রক্ত, আমি সবাইকে রক্ত দিতে পারবো, সেই কারণে আমি এই বছর রক্তও দিইনি। হ্যাঁ, নাহলে আমি মানে সেই ইয়েতে ছিলাম, যদি বাই চান্স লাগে কখন কার কাছে যাব। রক্তর ঘাটতি ছিল, ডাক্তারে বারবার করে বলছিল, যার কারণে ও রক্তদান শিবিরে রক্ত দেয়নি, যে ওর রক্তরই ঘাটতি রয়েছে, রক্ত দিতে হবে। না তুমি খরচার কথা বলছিলে। হ্যাঁ, খরচা বলতে খরচা তোমার, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে নার্সিংয়ে করলে হয়তো অনেক টাকার বিল হবে, অনেক টাকা খরচা হবে, কিন্তু সেরকম কোনো কিছুই না। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু বললো যে 14,000-এর মধ্যে হয়ে যাবে। প্রথমে লাইকেশনও ওর মধ্যেই সব কিছু ধরে 14,000-এর মধ্যে হয়ে যাবে, হ্যাঁ কথা বললো। আর তারপরেও আমাদের একটুখানি চেনাশোনা ছিল, হ্যাঁ সেই ও একটু চেনাশোনার মধ্যে থেকেই আমরা ডাক্তারের সাথে সম্পর্ক করেছিলাম, সেই হিসেবেই কথাবার্তা বলেছিলাম। আর তারপর হচ্ছে গিয়ে মানে আদার্স যদি যে খরচার কথা যদি আমি বলি, আদার্স যে খরচা যাবতীয়, যেরকম ধরো বাচ্চার দেখা যাচ্ছে কোনো একটা পাউডারের কোটো, দুধের কোটো, শ্যাম্পু, সাবান, তেল, এইগুলো বাচ্চা জন্মানোর পরে এইগুলো লাগে, অনেক সময় চোখের ড্রপ লাগে, হ্যাঁ এইগুলো তোমার আলাদা করে আমার খরচাটা দিতে হয়েছে, তাও ওগুলো আমি 1,000 টাকা মতো আমার লেগেছে। চোখের ড্রপ, নাকের ড্রপ, হ্যাঁ, তারপরে ওই যে পচে যে টিস্যু পেপার না কি বলে, হ্যাঁ ওগুলো, পাউডার, লোশন, ওগুলো সব মিলে আমার ওই সবই একটা প্যাকেজের মধ্যে ওই 1,000 টাকা মতো, 999 ওই 1,000 টাকা মতো প্যাকেজ লেগেছে। আর একটা দুধের কোটো, ওটা আবার 700 টাকা না 900 টাকা নিল, হ্যাঁ তাহলে 2,000 টাকা। আর দুধের কোটো তো কিনতেই হবে, বাচ্চার পরে তো দুধ তো লাগবেই, ওটা না কিনলেও হয়, কিন্তু সঙ্গে সঙ্গে তো মা তো আর বাচ্চাকে দুধ দিতে পারে না, হ্যাঁ যেহেতু মার একটা চাপ থাকে, প্রেশার থাকে, তার জন্য ওটা হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে ব্যাকআপে আর কি। তো তাহলে ওখানে তোমার একটা দুধের কোটো 2,000 টাকা, ওইদিকে 1,000 টাকার প্যাকেজ, আর ওইদিকে দুধটা 1,000 টাকা। আবার কম বেশি দামেরও দুধ আছে, আমি একটু বেশি দামেরই, ওরাই সাজেস্ট করে দিয়েছে, নার্সটা লিখে দিয়েছিল। আর তারপরে হচ্ছে ভ্যাকসিন, বাচ্চা হওয়ার পরে আমাকে বললো যে একটু ভ্যাকসিনটা দিলে ভালো হয়, ওটা 1 মাসের মধ্যে দিতে হয় ভ্যাকসিনটা, আমরা কি দিয়ে দেবো? আমি বললাম যা করতে হবে করে দিন, আমরা তো এসব বুঝবো না, কি বাচ্চা লাগবে, কি বাচ্চা দিতে হবে আমরা বুঝবো না, যেটা করতে হয় ভালো মনে করেন আপনি করেন। তাও ওরা দেওয়ার পরে 1,500 টাকা মতো নিল ভ্যাকসিনের জন্য। তাহলে 500 টাকা হচ্ছে ডাক্তারের ভিজিট, হ্যাঁ হ্যাঁ তাই হবে, ও 1,000 টাকা হয়তো ভ্যাকসিনের দাম, তাই হবে। তাহলে কত হলো? 1,500 আর ওইদিকে 2,000, 3,500 টাকা, 3,500 টাকা। আর ওইদিকে ধরো ডাক্তারবাবুকে দিয়েছি 14,000 টাকা, তাহলে কত হলো মোট? 17,500। আর আমি ধরে রেখেছিলাম 25,000, বুঝেছেন? এই কারণ যেহেতু নার্সিং হোম বলে কথা, এবার দেখুন যেহেতু আমার পেশেন্টের কন্ডিশন ভালো ছিল না, সেই কারণে আমি একটু এক্সট্রা টাকা ধরে রেখেছিলাম, যেহেতু আমার পেশেন্টের নর্মাল পেশেন্ট নয়। আর পোলিও কার্ডেও লিখে দিয়েছিল হাই রিস্ক মা, হ্যাঁ পোলিও কার্ডে লেখা ছিল, যার জন্য আমি পয়সাটা সবসময় ধরে রেখেছিলাম বেশি করে। আর এদিক ওদিক থেকেও কিছু পয়সা আমাকে পেয়েছি, শ্বশুরবাড়ির থেকেও, মিথ্যা কথা বলবো না, শ্বশুরবাড়ির থেকেও আমাকে সাহায্য করেছে, হ্যাঁ এদিক ওদিক থেকে পয়সা পেয়েছি, তাই সব মিলে কিছু পয়সা না। তারপরে দেখলাম যে না, আমার ডাক্তার যেটা বলেছে সেই কথাটার মধ্যেই হয়ে গেছে, মানে ডাক্তারের কথা অনুযায়ী কাজ হয়েছে, এবং ডাক্তার কথা অনুযায়ী খরচা, 1 টাকাও বেশি না 1 টাকাও কমও না, একদম 14,000 বলেছে, উনি 14,000 নিয়েছে। হ্যাঁ এইটা বাইরের যেটা খরচা, বাইরেরটা তো ওটা তো পেশেন্টকে ওটা তো ক্যারি করতেই হবে,
হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু যেটা কথা বলেছে তাই রেখেছে একদম। হ্যাঁ, মানে এই জিনিসটা 14,000-এর মধ্যেই আমার 4 দিনে ওখানে থাকা, বেড ভাড়া, তারপরে মানে সব এগুলো 4 দিন 14,000-এ 4 দিন অপারেশন সবকিছুই ওর মধ্যে, প্যাকেজই মনে হয় এগুলো হলো একটা প্যাকেজ। একটা প্যাকেজ। হ্যাঁ, মানে ওষুধপত্র যে 4 দিন ছিলাম আমি সবের মধ্যে, খাওয়া দাওয়া ওরাই সব। আমরা হচ্ছে নার্সিংহোমের নাম হচ্ছে গিয়ে হেলথ কেয়ার নার্সিং হোম। হ্যাঁ, কল্যাণীতে হেলথ কেয়ার নার্সিং হোম। ওখানেই ডাক্তার ওখানেই ঠিকানা দিয়েছে, ওই নার্সিংহোমে আমরা চলে গেছিলাম। তো এইটাই ছিল আমাদের আজ মানে জাস্ট একটা বাচ্চার একটা অভিজ্ঞতা। আর আজকে প্রায় হচ্ছে 1 মাসের কাছাকাছি হতে চললো। আর আমরা এই ভিডিওটা অনেক দিন আগেই বানাতাম, কিন্তু বাচ্চা ও বাচ্চার মা একদম ঠিকঠাকভাবে একটুখানি পাকাপোক্ত না হলে পরে আমরা ভিডিওটা বানাতে পারছিলাম না। তা আজকে ফাইনালি সুযোগ হলো, তাই আজকেই ভিডিওটা বানালাম। আর নার্সিংহোম থেকে শুরু করে যা কীরকম কী অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন বর্তমানে এখন তো সিম্পল, আর সেরকম কোনো বড় ধরনের আর কোনো খরচা নেই। হ্যাঁ, এখন সিম্পল বাচ্চার যা টুকিটাকি 6 মাস পর্যন্ত তো কোনো খরচা নেই, কারণ 6 মাস পর্যন্ত মায়ের দুধই খায়, আর ওটাই উচিত, খাওয়ানোটা সব থেকে বেস্ট। এমনকি ডাক্তারে আমাকে কিন্তু বাচ্চাকে কোনো দুধ লিখে দেয়নি খাওয়ানোর জন্য, মানে যে কোটো বলে লিখে দেয়নি, উনি বরঞ্চ আমাকে আমার ওষুধ লিখে দিয়েছে আমাকে, যে ওষুধটা খেলে ওকে আর কোনো দুধ কিনে খাওয়াতে লাগবে না। বাচ্চার ওষুধ মানে বাচ্চার যে দুধ কিনে খাওয়ায় সেটা নার্সে লিখে দিয়েছিল ওকে, কিন্তু ডাক্তার লেখেনি। আমাকে যখন সকালবেলা ডাক্তারে জিজ্ঞাসা করলো, আমি বললাম না এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে। তখন আমাকে ওষুধটা লিখে দিল, বলছে ওষুধটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। আমার কাছে সত্যি ডাক্তারটা সত্যি আমার কাছে সত্যি মানে, আর আমার কাছে এটা মানে এটা মানে একটা আকস্মিক মানে কি বলবো ম্যাজিক টাইপের মতো হয়ে গেল। একটা ম্যাজিক, আমার মাও বলছে ম্যাজিক টাইপের, কোনো রকম কোনো সমস্যাই বলছে ডাক্তারটাই ভগবান। জয়। আর আমরা তো শ্রীকৃষ্ণর খুবই ভক্ত, শ্রীকৃষ্ণর কথা অনুযায়ী চলি, শ্রীকৃষ্ণর কথা অনুযায়ী কাজ করি। হ্যাঁ, তার ফ্যান, বিশাল বড় ফ্যান। আর আরেকটা জিনিস, সব থেকে জিনিসটা দেখলাম, ডাক্তারের কথার দাম আছে, ডাক্তার একটা দায়িত্ব আছে, এটা সব থেকে বড় দায়িত্ব। সকালবেলা এসে একদম ফার্স্ট সকালে এসে আমাকে দেখে গেছে, কি ভালো তো, আমি যে সব ঠিক আছে। আর এমনি ওখানে যত্নটাও খুব ভালো হয়, ওই নার্সিং হোমটায় যত্নটাও খুব ভালো করে। বাচ্চা রাত্রিবেলা মায়ের কাছে, মা উঠে পারবে না বলে, যে আমার যে আয়ামাসিটা ছিল দিনের বলো রাতের বলো, বেশ খুব ভালো। রাতের আয়ামাসিটা তো খুবই ভালো রাতের যে আয়ামাসি। আর রাত্রিরে তোমার 2টোর দিকে নাকি আবার চেক আপে আসে নাকি? হ্যাঁ, অনেক রাতেও আসে রাত্রিরে। তাহলে দেখুন একটা জিনিস খুব ভালো লাগলো এটা শুনে, যে আমরা যখন রাত্রিরে যখন ঘুমাই, আমরা পেশেন্টকে যখন নার্সিং হোমে দিয়ে এসে যখন বাড়িতে এসে ঘুমাই, তখন সেই রাত্রির 2টো-2:30টার দিকে রাত্রির 2টো-2:30টার দিকে ডাক্তারই আবার চেকিং এ যায় বাচ্চাগুলোকে দেখার জন্য, পেশেন্টকে দেখার জন্য। আমরা যেখানে রয়েছি তার এই পাশে বাথরুম রয়েছে, তারপরেই একটা রুম রয়েছে, ওইদিকে একটা মানে এমনি ওখানে রুগীটা থাকে মানে অসুস্থ, তার ভেতরে একটা রুম রয়েছে, ওইখানে ডাক্তার আর কি থাকে, ওখানে ডাক্তার থাকে। 2টো-2:30 এরকম, যেরকম বাচ্চাগুলোকে দেখতে যায়। ওই যে রুমে আমার ছেলেকে রাখা হয়েছে, আরও সব বাচ্চাগুলোকে রাখা হয়েছে, মানে ওখানে হিটার চালিয়ে বাচ্চার যাতে ঠান্ডা না লাগে, ওখান থেকে দেখে এসছে। এবার একটা মানুষ কতক্ষণ জেগে থাকে, ওরা যে শুয়ে রয়েছে, হ্যাঁ তোমরা তো শোয়ার জন্যই আসো, সাইড করে শো, আমাকে দেখতে, আমার ডিউটি করতে দাও, মানে ওদেরকে বকছে। বেশ গেল, গিয়ে দেখে এলো, ভালো লাগলো। মানে প্রথম দিন তো ঘুম আসে না, আর আমার যেহেতু লাইগেশন করা ছিল, আমি তো ঘুমোতেই পারিনি, মানে আমি এগুলো দেখেছি আর কি, এগুলো আমি চোখে দেখলাম। তারপরের দিন থেকে ঘটনা জানি না, তারপরের দিন থেকে আমি মানে অঘরে ঘুমিয়েছি। আর আরেকটা আমার খরচা হচ্ছে কি, আরেকটা জিনিস, আমার 25,000 টাকার আমার বেশিই গেছে, কম বেশি এদিক ওদিক হেঁটা ওটা করতে গিয়ে, মানে ওর মধ্যে একটা হয়ে গেছে আমার। তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে যে আমাদের মাসিরা আসলো, মাসিরা নাচানোর জন্য আমার ছেলেকে, ওরা 25,000 টাকা দাম চেয়েছে। 25,000 টাকা আমি মনে মনে ভাবছি যে আমি তো 25,000 টাকা আমার খরচাও নাই, নার্সিংহোমে খরচা নাই অত। হ্যাঁ, তারপরে আমি তো কেটে পড়েছি, আমি তো ছিলাম না, আমি থাকলে পরে তো আরও বেশি টাকা ওরা দাবি করে বসতো বা কী করতে যাই না, আমি তো সাইডে সরে গেছি। আর তারপরে মানে
সাইডে ছিলাম আর কি। তো তারপরে ওই আমি তো এমনি ওদের জন্য আমি 3,500 টাকা দিয়ে গেছিলাম। 3,000 টাকা বলেছি আসলে দেবা, যদি রাজি না হয় আর 500 টাকা, মানে মোট 3,500 টাকা ওদেরকে দেবা। আমি এটা ওদের মানে আমার একটা আয়ত্ত হিসাবে আমি 3,500 টাকা বাড়িতে এমনি সবসময় রেখে দিতাম, যে ও মাসিরা আসলে পরে হাতে দিয়ে দেবে। আরেকটা শাড়ি কিনে রেখেছিলাম, শাড়িটা ওদের জন্যই। শাড়িটা একটু ওদের খুব পছন্দ হয়েছে শাড়িটা, যখন দেয় শাড়িটা, তো বলছে আমরা 3,500 টাকা নেবো না, শাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছে, আমাদের আরও 1,500 টাকা দিতে হবে, মানে মোট 5,000 টাকা দিতে হবে। তারপরে 5,000 টাকায় রাজি হয়েছে। 5,000 টাকায় রাজি হওয়ার পরে মন ভরে আশীর্বাদ করে তারপরে ওদেরকে একটা ভিডিও বানিয়েছে আমার সাথে, আপনারা হয়তো দেখেছেন, মাসিরাদের নাচ টাচগুলো হয়তো দেখেছেন আগের ভিডিওগুলোতে, শর্ট ভিডিওগুলোতে। তো তারপরে ওরা যায়, তাও সেই হিসেবে দেখতে গেলে টোটাল আমাদের যে খরচা, মানে সব কিছু ধরে মনে হয় 25 থেকে 25-এর কাছাকাছি রাখতে হবে। 25-30 রাখলে পরে আরও ভালো। কিন্তু আশা করি 30-এর মধ্যে আরামসে ওই নার্সিং খরচা থেকে শুরু করে, মাসিরা থেকে শুরু করে, খাওয়া খরচা, চা, টিফিন, মানে সবাইকে খুশি করার থেকে, মানে সবাই খুশি। বাড়িতে এসে ধরো একটা পিকনিক, ছোট্ট করে একটা পিকনিক মতো করলেও আমার মনে হয় 30-এর মধ্যে সব থেকে বেস্ট। হ্যাঁ, যদিও বা 20-র মধ্যে হয়ে যায় নার্সিং খরচা, যদিও বা 20-র মধ্যে হয়ে যায়। এইবারে কোনো কেউ আছে হয়তো 14 নেয়, কেউ আছে 15 নেয়, কেউ আছে 16 নেয়, 17 নেয়, এটা হচ্ছে আলাদা আলাদা কন্ডিশন থাকতে পারে। হ্যাঁ, সবার জন্য সমান নাও হতে পারে। কিন্তু তবু আমি 20 ধরেছি, তারপরে ওই মাসিদেরকে নিয়ে আরও 5 ধরেছি, 25, মানে সেই হিসেবেই মানে টোটাল ওই 25-এর মধ্যে আমি দেখলাম কমপ্লিট হয়ে গেল। পুজো মানে শুধুমাত্র এই নেই, মানে আদার্স খরচা থাকে না, ষষ্ঠী পুজো, এই পুজো, ওই পুজো, হ্যাঁ ওগুলো ধরতে গেলে 30 ওগুলো ধরতে গেলে সবই মানে সে তো টাকার মধ্যেই না। 30। কিন্তু এখন বর্তমানে সেরকম আর কোনো খরচা নেই। এখন সিম্পল যা আনো, নুন আনো, প্যানানো, যা আনো খাও, খেয়ে চলছে, এরকম আর কোনো খরচা নেই। আর কি স্কুলে ভর্তি হবে যখন, তখন এগুলো তো আদার্স এগুলো, কিন্তু রানিংয়ে আর কোনো এইটাই এক ধাপে হচ্ছে বেরিয়ে যাওয়া, এক ধাপে যেটা বেরিয়ে গেল ব্যাস হয়ে গেল, এছাড়া আর কোনো আর এখন বড় খরচা কিছুই নেই না। এইবারে হয়তো 1 বছর হয়তো তুমি সে ডাক্তার দেখাও, কি হোমিওপ্যাথি, অনেকে আছে বাচ্চারা হোমিওপ্যাথিও ডাক্তার দেখায়, বেশিরভাগটাই হোমিওপ্যাথি অনেকেই দেখায়, অনেকে আছে অ্যালোপ্যাথিও দেখায়, যার যেরকম ব্যাপার। হ্যাঁ, আমি একটু ভয়ে ভয়ে হাঁটাচলা করি, কারণ সত্যি কথা বলতে আমাকে সবাই, মানে তবুও সবাই যেরকম রেস্ট নিয়েছে আমি তাও করছি টুকটাক, না করা না। সত্যি আমি খুব খুশি, আমিও খুশি। ডাক্তারটা সত্যি অমায়িক ডাক্তার, ওনার যে রোগ কালী ঠাকুরের মতো, বাবা অপারেশন থিয়েটার থেকে যখন বেরোচ্ছে মনে হয় যেন কালী ঠাকুর, মনে হয় সেই রামদা নিয়ে ঘোরে না, ওরম মনে হয় যেন কালী ঠাকুর রামদা নিয়ে ঘুরছিল, কাটা ছেঁড়া এই সেই, বাপরে বাপ, স্যালুট, বাপরে। আমাকে এসে এরকম করলো, হ্যাঁ আমি লজ্জায় মরে যাচ্ছি, মানে আমি লজ্জায় শেষ হয়ে যাচ্ছি আমি, কিন্তু সত্যি উনি ভগবান। আর এই ঠিক আছে বন্ধুরা, অনেক কথা হলো, অনেক কথাই শেয়ার করলাম, তারপরে আধা ঘন্টা ধরে শেয়ার করলাম পুরো। আশা করি আপনাদের আমাদের এই অভিজ্ঞতাটা কাজে লাগবে, তাহলেই আমাদের ভিডিওটা সফল হবে, সার্থক হবে। ওকে বন্ধুরা, আমি বলতে চাই যে আপনাদের যদি কোনো সমস্যা, মানে আমি আমার দিক থেকে বলছি, যদি মনে করেন যে কোনো জটিলতা রয়েছে, উনি হচ্ছে সার্জন ডাক্তার, ঠিক আছে, উনি সব রকমের চিকিৎসা করে। আর কাটাছেঁড়ার দিক থেকে আমারও তাই সেম মনে হয়, কি খুব এক্সপার্ট। আর আমরা দেখিয়েছিলাম রাজবীরের তনয়ের দোকানে, হ্যাঁ আমার বান্ধবী কমল ডাক্তার, যাকে আমরা এক কথায় চিনি। এখন তো ওরা আস্তে আস্তে মনে হয় আনন্দপুরের দিকে চলে যাবে, ওই দোকানটা সরিয়ে, যেহেতু রাস্তা বড় হচ্ছে। আমার বান্ধবী সাজেস্ট করেছিল যে তুই এই ডাক্তারটা দেখা, যার কারণে দেখিয়েছি। ওর বান্ধবী হচ্ছে পৌলমী, তো হ্যাঁ বলতে তো কি কোনো অসুবিধা নেই, দেখিয়ে বিফলে যায়নি, বাবাকে লাভ নেই, বিফলে যায়নি। আর সত্যি কথা, তনাই আমাদের খুবই সাহায্য করেছে, সত্যি তনাই খুবই সাহায্য করেছে। সাহায্য বলছে এই মানে অ্যাকচুয়ালি ধরতে গেলে তোমার সোর্সে হচ্ছে পৌলমী, পৌলমীর সোর্সে তনাই,
তনয়ের সোর্সে ডাক্তারবাবু, দেখুন কীরকম লিঙ্ক রয়েছে। হ্যাঁ, তাই খুবই মানে সাহায্যর একটা ব্যাপার তো অবশ্যই আছে। ঠিক আছে। ওষুধপত্র ওই এনে দিত, আমরা শুধু ছবি পাঠিয়ে দিতাম। হ্যাঁ, ও সত্যি করেছে। যে কিছু কিছু জিনিস আছে না মানুষের মানে করেছে, তাদের ঋণ কোনো কিছু দিয়ে শোধ করা সম্ভবই না। বিপদে যারা কাছে থাকে তাদেরকে সারা জীবন মতো। তাই আমি তো বলেই দিলাম যে আমার বান্ধবী আমাকে সাজেস্ট করেছিল, তা আমি ওর যে কথাগুলো বিফলে যায়নি। আমি আজকে সুস্থ রয়েছি, খুবই ভালো রয়েছি। তারপরে বাড়ি আসার সঙ্গে সঙ্গে যে আরও একটা জিনিস খুব আমার ভালো লেগেছে, সেটা কি বলতো, বাড়ি আসার সঙ্গে সঙ্গে তোমার বড় বৌদি রিয়া, এরা যে কিভাবে যে বাচ্চাটাকে গুছিয়ে গাছিয়ে দিল, সত্যি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। কি সুন্দর ওরা গুছিয়ে দিল, বিছানা কাতর সব ওয়্যার ফোয়ার ফেলে দিল, দিয়ে নতুন ওয়্যার দিল। রিয়া আবার একটা বাচ্চার জন্য ওর ছেলের একটা মানে শুধু শুধু বাচ্চা হলে তো সব কিছু তো কেনা হয় না, ও আবার ওর বাড়িতে ছিল, ও একটা জিনিস কি বলে ওইটা, তোয়ালি মতো বাচ্চাকে জড়িয়ে নিয়ে, ওটা আবার কেচে, ওর কাঁচাই ছিল মনে হয় না, ও অনেকদিন আগে থাকতেই মনে হয় কেচে রেখে দিয়েছিল। তো হ্যাঁ, ছোটর জন্যই রেখে দিয়েছিল আগে থাকতেই। আর জেনে বসেছিল আমার ছেলে হবে, ও বারবার করে বলছিল তোর ছেলে হবে, তোর গোপাল আসবে, তোর গোপাল আসবে। হ্যাঁ, তারপরে ওটা দিয়েছে। তো এই জিনিসগুলো পাড়ার যে পাশাপাশি বাড়ি হয়ে যে এই যে একটা হেল্প করা, এটা সত্যি মানে আশ্চর্যময়, একটা ম্যাজিক মতো। হ্যাঁ, আর তারপরে এখন বর্তমানে ধরো ও কোনো কিছু করতে পারে না, আর ওর বাপের বাড়ি থেকে ওর দিদা শাশুড়ি এসছে, দিদা শাশুড়ি এসে এখন বর্তমানে সব কিছু করে, খাওয়া বললো, রান্না বললো, দাওয়ানো, সব কিছু এ টু জেড সব কিছু করছে, কাচাকুচি। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখুন, মানে বলে না মানুষকে সাহায্য না করলে, হ্যাঁ মানে এইসব হয় না করতে গেলে। মানুষকে সাহায্য করছে বলেই দেখুন, পয়সা কিন্তু সবাইকে দিতে হয় না, পয়সা কেউ নেবেও না। হ্যাঁ, পয়সা কেউ নেবেও না, কাউকে দিতেও হয় না, কিন্তু একটা মানুষের একটা সম্পর্ক, একটা ভালোবাসা, কোনো কিছু ভালোবেসে করা। হ্যাঁ, এই কারণে কিন্তু মানুষ মানে বেঁচে থাকে, তাই না বলো? পয়সা দিয়ে সব কিছু হয় না, সব কিছু হয় না পয়সা দিয়ে, কিন্তু একটা মানুষের ভালোবাসা কিন্তু এখন না করেছে, সবাই করেছে। আমার বান্ধবী, এটা হচ্ছে মানে পৌলমী, রিয়া, এটা হচ্ছে আমার বান্ধবী, আমার যা হচ্ছে বড় যা করেছে। আমার বড় যা গেছে আমার সাথে ভর্তি করার দিন, মানে আমি যাতে নার্ভাস হয়ে যাব যার কারণে ও গেছে। মানে আমার বড় বৌদি, ওর বড় বৌদি ভর্তি করার থেকে শুরু করে মানে ওর পাশে ছিল, সঙ্গে ছিল, এখনো পর্যন্ত রয়েছে। দেখুন, কেউ পয়সার দিক না দিক, এই যে পাশে থাকা, এটা কিন্তু বিশাল একটা মনের জোর, পয়সার থেকেও জোর। এখনো পর্যন্ত আসে, খোঁজ নেয়, করে দেয়, যেটা পারি না করে দেয়া না। তো যাই মানে এগুলো হচ্ছে টাকা দিয়েও শোধ করা যায় না এইসব জিনিসগুলো, আর এই আর কি খুব ভালো, সত্যি এরা সবাই খুব ভালো। হ্যাঁ, পাড়ার আশেপাশের লোক খুব সাহায্য করেছে, খুব হেল্প করেছে, এটা বলবো না। এখনো পর্যন্ত আমার দিদা শাশুড়ি মা ওখানে এখনো পর্যন্ত করে যাচ্ছে, ও যতদিন সুস্থ না হবে ততদিন ওকে ছেড়ে যাবে না, এরকম একটা ব্যাপার। সত্যি আশ্চর্য ব্যাপার। আবার ওকে নিয়ে তারপরে সুস্থ করে নিয়ে তারপরে বাড়ি থেকে ঘুরিয়ে আনবে, এরকমও চিন্তাধারা রয়েছে। আসলে অনেকদিন ওই বাড়ি যায় না তো, আর মা ওর জন্য এসছে, মানে আমি আমার দিদাকে মা বলে ডাকি, তো মা বলছে আমি একটু সুস্থ হলে ওই বাড়ি যাব, ওই বাড়ি থেকে একটু ঘুরে আসবো, মানে খিটখিটে মতো হয়ে যাচ্ছি তো, একভাবে 1 বছর হয়ে গেল প্রায়, তাই এখন একটু ঘুরে তারপরে আসবো ওখানে, যখন যাব তখন জানতেই পারবেন। ওকে, ঠিক আছে বন্ধুরা, টাটা, ভালো থাকবেন।